কবিতা পাঠ কবি শামসুন নাহার ওসমানের একক কবিতা পাঠ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় আপনাদের সকলকে স্বাগত। আজকের এই মনোরম অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করবেন কবি ইউনুস ফার্সি। কবি ইউনুস ফার্সিকে তার আসন গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব আলী ওসমান খান, সাবেক সংসদ সদস্য। আমি মাননীয় সংসদ সদস্যকে তার আসন গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে কবি শামসুন নাহার ওসমানকে তার আসন গ্রহণের সবিনয় অনুরোধ জানাচ্ছি। আজকের এই মহতী অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে আছেন কবি শেখ শামসুল হক, সভাপতি অনুপ্রাস জাতীয় কবি সংগঠন। আমি শেখ শামসুল হক সাহেবকে তার আসন গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে আরো আছেন আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক, আমাদের প্রাণের মানুষ, বিশেষ ব্যক্তিত্ব জাকির হোসেন রাজু, বিশিষ্ট পরিচালক জাকির হোসেন রাজু ভাইকে তার আসন গ্রহণের সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে বিশেষ অতিথি ও হিসেবে উপস্থিত আছেন জনাব মুস্তাফা মনসুর আলম খান রাজন, প্রজেক্ট ডাইরেক্টর ইসলামিক ফাউন্ডেশন, জি.এম. শাহজাহান, বিশিষ্ট সাংবাদিক কামরুল হাসান তৈয়ব, বিশিষ্ট শিল্পপতি কবি এম লিয়াকত, বশির আহমেদ সিনিয়র কর্মকর্তা, কবি এম লিয়াকত বশির আহমেদ সিনিয়র কর্মকর্তা, ভীষণ গ্রুপ। আলোচনায় অংশগ্রহণ করবেন কবি আব্দুল হাই মোল্লা, গবেষক নজরুল ইসলাম চৌধুরী, কবি নাজমা আক্তার, কবি নুরুল হালিম, কবি কাজী হামায়েত, কবি আতাউল ইসলাম খানের। আনুষ্ঠানিক উদ্বোধনে যাব। আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক কবি শেখ শামসুল হক সাহেবকে বিনীত অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণার জন্য। ঠিক আছে কিনা? কেবলটা টানতে একটু, কেবলটা টেনে দেন না, কেবলটা টেনে দেবো। কবিতা পাঠ এবং একক কবি সঙ্গীত অনুষ্ঠানে আমি সম্মানিত সুধীবৃন্দ, আমরা না করে আমরা সরাসরি চলে যাচ্ছি আজকে একক কবি শামসুন নাহার ওসমানের একক কবিতা পাঠ। কবিতার নাম হল তোমার সোনার বাংলায়। একবার তুমি আসতে যদি তোমার সোনার বাংলায়, বঙ্গবন্ধু শেখ মুজিব ঠায় দেখতে সাঁতায় সুরজ স্নিগ্ধ ফুলে মশালের ভরে গেছে তো সোনার আঙ্গিনায়। দেখতে তুমি কলে কারখানায় শ্রমিক ব্যস্ত, খেতে খামারে চাষিও গেলে ন্যস্ত। তোমার আশার সোনার দেশ নেই কোনো অভাব ক্লেশ, তুমি নাই তাই আগে আগে বাংলার মানুষ বড় মানুষ। স্বাধীনতা তুমি রক্ত লাল সূর্য, স্বাধীনতা তুমি রক্ত লাল সূর্য, উঠানে ছড়ানো ধান, শ্রমিকের সবল লাল ধান। স্বাধীনতা তুমি মায়ের চোখের অশ্রবান, হারিয়েছে তোমার জন্য বুকের ধন। স্বাধীনতা তুমি নববধূর তোমার জন্য হারিয়েছে শীতের সিঁদুর। স্বাধীনতা তুমি দেশ পাগল হয়ে ভাইকে খুঁজে বন বানাবে,
স্বাধীনতা তুমি ঢেলে হাতে রঙিন গান, মাছ ধরে নদীতে আপন মনে, স্বাধীনতা তুমি অধীর ধামে ভোগা আমার, মাটিয়া দিবে নেতা দিবে দেশে বেড়ায়, স্বাধীনতা তুমি রক্ত আশ্চর্য, তোমার জন্য বুকে তাজা রক্ত, ঢেলে দিয়েছে দিয়ে ঘুরে স্বাধীনতা তুমি বাউলের মন মানাতে ঘুরে ঘুরে, সবুজ ফসলের বুকে বুকে, মেঘু পাতা পথে আলটি করে, বহু ভেটে তোমার প্রেম ঘুমতে ঘুম আমার ভাঙল, ঘুম আমাকে আবেশে তোমার কাছে যখন ফিরে পেলাম, যুগ যুগ ধরে এবার গেছিলাম মনে হলো, তুমি রাখলে কেন মরে এ জগৎ সংসারে, ঘুম ভেঙে আসাদের ঘুম চেয়ে রেখেছি আকাশে মিলিয়ে ঘনঘটা নেই, কিন্তু মনে আকাশে ভিড় জমেছে বেড়েছে ব্যাপকতা তোমাকে ব্যাপার, আজীবন তোমাকে দেখা দিচ্ছে তাকে, জমিয়ে রাখার চেষ্টা বিফল হয়, আর পারি না প্রেমের কাছে ব্যর্থ হয়ে, এখন যদি জন্ম কদম ঘুষ করেন তোমাকে ভুলাটাও সহজ হতো। তখন দেখেছি মামনি নিফাতে মাটির মতো ধৈর্য, ঘাসের মতো সমল, কলমিলতার মতো কোমল, সাতনার মতো স্নিগ্ধ, হরিণের মতো চকিত চোখের মায়াময় চাহনি, বাংলার শ্যামলিমা সারা অঙ্গে যে মাটির, সে তো মাঠ ধরে চলে যাবে, সুন্দরিকা দক্ষিণী চুকের মনি নিপা আর কেউ নয়, এক মুহূর্ত চুকের আড়াল ধরে ব্যথশীলতার মতো চিকন চাকন মরণখানি মেয়েটি নেচে নেচে কোথাও গেলে পাগল হয়ে যেত তার মা, আজ যে সে চলে গেছে ওই সুদূরে মেঘের আড়ালে, কিভাবে বাঁচবে তার অসহায় মা, মাকে সুদূর কানাডা থেকে মনে কি করে তোমার নিঃস্ব মাকে, তুমি তো তোমার বুকটা ভরে নিয়ে গেছো তোমার কলিজার টুকরা শ্রাবণকে, নারী ছেড়ে চলে গেছো হৃদয়টা শূন্য করে আমার, আমি আর রান্না করবো না টমেটো দিয়ে শিং মাছের ঝোল, আমার মায়ের হাতে রান্নার তুলনা হয় না, মা গো তুমি খেতে পারবে না, আমি আর কখনো রান্না করবো না, মামনি আমার অনিন্দ সুন্দর মুখখানি, তোমার কতদিন হলো দেখি না। দর্শন তুমি কি একটি যার নাম দর্শন, যাকে দেখলে চুপ জুড়ে আসে ঘুম আদেশে, মনে আনন্দের দিয়ে ফেলে যায় সুখ দর্শন সুখের কথা, যাকে শুধু হৃদয় দিয়ে অনুভব করা যায়, বাইরে প্রকাশ করা যায় না, এমনই এক মনোহরণকারী অতুলনীয় সুন্দরের ব্যাপারী, সবুজ স্নিগ্ধ গাছে ফুটে থাকে তুলনাহীনা, সুখ দর্শন ভুলের নামে তোমায় ডাকলাম, তুমি আমার মন কাননের সুখ দর্শন, কেবলই তোমায় পেতে চায় মেহমান, লাল সাদা সুখ দর্শনের পাপড়িগুলো মনে হয় যেন তোমার মন করা দুটো নয়ন, এ ফুলকে কি হারাম হলো হৃদয়ের যাত্রা, পৃথিবীতে ব্যথিত হৃদয় ছাড়া ব্যথা বুঝে না এখানে আমি তো কোনো কাঙ্গাল ছিলাম না, কিন্তু কেন এত রিক্ত হলাম, নিজেকে মিলিয়ে দিয়ে পরের দুঃখ সেখানেই স্বর্গীয় সুখ, সে সুখ থেকে কেন বঞ্চিত হলাম, পাহাড়ের মতো এ ব্যথা হয়ে বুকে এসে হৃদয়ে ক্ষত করলাম, গত বসন্তে কুশের হয়ে গেলাম কিছুক্ষণ কথিত কথন, বাসন্তের শাড়িতলা যে তরুণী কটুক রাত হয়েছিল কাজল আঁকা চোখে, ক্ষণিকের জন্য বেদনা বলেছিলাম, আমার কবিতার ভক্ত জেনে কানে কানে কিছু বলতে গিয়ে থেমে গেলাম, নয়নের মৃদু আলোর নিয়মগুলো
নবমূলের মতো আদম যচকের দৃষ্টি মনোহর দুঃখ নয়। পাশাপাশি দুটো সরষে খেতে হলুদ নদী বান দেখে যায়। কোন কিশোরীর শিশির সিক্ত আলতা পায়ে ছুটে চলা আমাকে দেখা বেলায় আর বলে আছি দুঃখকে লালন করে আজ সুখের প্রত্যাশায় বেঁচে আছি। কত আনন্দ বেদনায় মিল হয়েছে আমার হৃদয়, নিভৃতে কেটেছি অনন্ত কৃষ্ণায়। তোমার হাত ধরেছি দুঃখ বয়ে বয়ে অন্তর হয়েছে ক্ষত, হয়েছি যত। আজ যদি কার বেলায় কাটব না, তোমার দোয়াই করবো আসব না। আমার জন্মের শহরের কথা বলবো তোমায়, এই শহরের প্রতিটি বলে আমার প্রিয়। আমার একটা কথা শোনো, যদি বলার সুযোগ না আসে, কিশোরগঞ্জের নির্ভীত একটি গ্রামে বড় পেয়েছে সেটায় পাখি দেখা বলে ছায়া দেখা সবুজের হলুদ নদী বান ডাকা সরষে কি মনোরম মন কারা। পল্লীর কথা বলবো তোমাকে আজ ৭০ থেকে ৯৪ দীর্ঘ ২৪ বছর সেই আগের প্রস্তুতা নরসংগ্রামী আজ সবুজ ফসলের বিরাট ঘটনা ছিল। কি মিষ্টি টুকটুকে লাল বছর, ঠিক তোমার কপালের লাল টিপটির মতো। নানা ধরনের পাখিরা বাসা বাঁধত, শিশুদের গুণা হলো পাখিদের দুজনে। সারা মাঠ একত্রিত হয়ে উঠল। এসব বলতে তোমায় ভালো লাগছে। এত ব্যথা বেদনার মাঝে ছোটবেলার স্মৃতিটা আমাকে আনন্দ দেবে। আজ বারে বারে শ্রাবণ ঘন বাদল ঝরছে, থেমে থেমে আজ তাই মনে ব্যথা বাড়ছে। এমনই বৃষ্টি ঝরা রাতে হারিয়ে যাব, খুঁজো না আমায় পাবে সবুজ শ্যামল আঙ্গিনায়। সবুজ গোটায় শুক্র রজনী গঙ্গা হয়ে ফুটে রব, দেখবে তুমি গন্ধ মিলাই আবার চলে যাব। শত কাঁদতেও পাবে না বন্ধু আমায়, বেঁচে থাকাতে এত দুঃখ দিলে হয়। আমি কবি বলেই কি নিষ্ঠ, আমার অন্তর ক্ষত বিক্ষত, আমাকে দুঃখ দিবেই তুমি। আমার কি কল্পজগতেই বসবাস, আমারও তোমার মতো কেউ থাকতে পারত, শূন্য ঘরটা হাসি গানে মাতিয়ে রাখত। কিন্তু ব্যথা দিয়ে তুমিও চলে গেলে, তোমাকে ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম। কেন জানি না তোমাকে পেতে চেয়েছিলাম। তোমার অন্তরে প্রেম ছিল না, দুঃখ ছিল, সেই ব্যথার ভাটুকুই বইতে চেয়েছিলাম। ভালোই করেছ আমাকে না জানালে, লোকে আজ প্রেমিক বলতো না আমায়। বিমর্ষ স্মৃতিগুলো মনে করে সেদিন তোমার যাবার বেলায় আমার ছোট কাননে সবুজ ঘাসের অজস্র রঞ্জন ফুটেছিল। এক একটি রঞ্জনকে মনে হয়েছিল পৃথিবীর সব প্রেম তোমায় দিয়েছিলাম, পৃথিবীর সব দিয়া মনে হয়েছিল তোমাকে, পৃথিবীর সব গোলাপ ফুটেছিল তোমার মুখে, পৃথিবীর সব তারা জল ছিল তোমার চোখে, পৃথিবীর সব শূন্যতা ছিল আমার মুখে, পৃথিবীর সব দেখা ভুলেছিলাম তোমার সুখে। শুভ্র কাশফুল আকাশে নিচে চলে গেছে সিমিক দশর, শিল্পী ছাড়া আকাশে এমনই এক সড়কের শিউলি তোরাতে এসে পরিচয় গাগর চোখ করে তাকিয়েছিলে, বলেছিলে ভালোবাসি তোমায়। তোমার চমকে থমকে গিয়েছিলাম, প্রেমের প্রতি গান দিতে গিয়ে নিজেকে বড় অসহায় মনে হয়েছিল। তখন যদি ভুল করেও জানতাম তোমাকে হারাতে হবে, শিউলি মনে যেতাম না, প্রেমে পড়তাম না। সবুজ পান্নার মতো গান ক্ষেতগুলি হেমন্তের মৃদু কুয়াশায় আলো মায়ের প্রাণ ছেড়ে যায়। দূরে কোথাও উদাস রাখালের বাসির সুর, মাঠে মাঠে কাজের স্তোকে সকেরা মেঠে যে হেমন্তের আগমনে আবার হালকা শীত এসেছে, প্রাণে লাগে সে ঘন কুয়াশায় ঢাকা গাছের বালিকা অতি সন্তর্পণে পাখি চলে যত কিশোরী রাতে হিমাল হওয়ায় দেহ ঝটপট করে ফুটপাতে ঘুমন্ত শিশু মায়ের বুকের আস্থা এমনি বসন্ত দিনের মতো নয় ক্ষণে সর্বত্রই আনন্দ। ফুলের কানে অলিদের ভালোবাসার কথা, পাপিয়ার প্রিয় ডাক, চুকিদের কবিতা হৃদয় মন ভরিয়ে যায়। সবুজ পৃথিবী ভরে ফুলে ছাওয়া, প্রাণে প্রাণে কিসের দেবলা ভাবুক হয়ে যায় আত্মঘাত। এমন ভাবক নদী
ধরে বলে থাকি সারা বেলা প্রেমিক কিয়া খুঁজে বলে কিয়া আসলে হৃদয় নিয়া এলো কোনো মাঝে মধুরের বসন্ত বললাম কল্পনার সাগরে এইটাই শেষ সোনারং পায়ে হেঁটে যেতে পরনে নীল নীলাম্বরী শাড়ি বাতাসে দুলতে দুলতে দুপুরের সূর্য তারার মুখে করে লাল হলো দাদা খেয়ে কোমল ছাড়িয়ে মেঘ গরম বেশ লুটিয়ে পড়ত মাটিতে মাগো তোমার গলাস পাপড়ি ফুটের হাসি মুক্তার মতো দাঁতগুলি বড্ড ভালোবাসি শরীরখানি যেন তোমার কাঁচা হলুদ বাঁধা গরমখানি চিকন চাকন যেন বেতস্বতা তোমার দুটি চুপ যেন দুটি আকাশের তারা মিঠি মিঠি জলে জলে হয়ে যায় সারা মাগো তোমার মনের কথা মধুর মতো কত দেশ ঘুরে এলাম দেখিলে কাউকে তোমার মতো মায়ের মুখের মধুর কথা যেন সোদা মাথা সুখে দুঃখে মা যেন দুই নয়নের পাখা শত ব্যথা ভুলে যায় দেখলে মাগো তোমার মুখ তোমার মুখে মাথা রেখে পেয়ে যায় সকল সুখ একটু বলার আছে এই কবিতাটা মা দিবসে লেখা আমার মায়ের জন্য এই কবিতাটাতে আমি আমার মার মাত্র কিছু কিছু বর্ণনা দিয়েছি অন্য কোনো কবি হলে আরো অনেক সুন্দর করে ভাষায় বর্ণনায় লিখতেন আমি তো এত বড় কবি নই যতটুকু পেরেছি আমার মায়ের জন্য লিখেছি আমার মা নেই তো 1971 সালের 16 ডিসেম্বর ধরে মারা গিয়েছিলেন আমার মা আমি আমার মায়ের লাশটাও দেখি নাই এটা একটি মেয়ের জীবন কাহিনী বলছিল তাই লিখেছি কবিতাটির নাম হলো রূপবতী কোন এক রূপবতী তার রূপের কথা জানল না কোন এক গুণবতী তার গুণের কথা ভাবল না পরের জন্য সারা জীবন নিজেকে বিলিয়ে দিল পরের গুণ কীর্তনে নিজেকে ব্যস্ত রাখলো রূপবতী পেল না তার রূপের দাম গুণবতী পেল না তার গুণের নাম বয়স শেষে এবারই ও বাড়ি ঘুরে বেড়ায় বয়সকালে হালিমা রান্নার বুয়া বানিয়েছিল হায় এখন কি করিবে কোথায় যাবে ভেবে না পায় যেখানে যায় সেখানে কাজ করে খেতে হয় 16 কাঠা জমি লোক দেখিয়ে দাসী বানিয়েছে এখন রূপবতী রূপ হারিয়ে সব বুঝেছে গুণবতী তাই বন্দর দল খুলে ফেলেছে কাজ শেষে দেয় না কেউ কাজের মূল্য টের পেয়েছে পৃথিবীতে গুণের কদর নেই শুধু টাকার খেলা ব্যস্ত সবাই নিজেকে নিয়ে শেষ হয়ে গেছে বলা রূপ হারিয়ে রূপবতী এখন জেনেছে রূপের কি দাম গুণ হারিয়ে গুণবতী এখন ভাবছে গুণের কি নাম এখন কি আর জানাজানির কোনো মূল্য আছে এখন কি আর ভাবাবাদের কোনো নাম আছে যে মালা বাসি হয়েছে তারে কি কেউ গলায় পড়ে যেদিন বেঁচে চলে সেদিন কি আর আসে বসন্ত চলে গেলে ওলি আসে না ফুলে ফুলে রূপ যৌবন চলে গেলে আসে না তো আর ফিরে দুহাত ধরে বলেছিলে আইব বাড়ি তোমায় ছেড়ে বেশি দিন থাকবো না আইব তাড়াতাড়ি দেখতে দেখতে 12 বছর গেল কেটে বন্ধু তুমি আইলা না বাড়িতে আমাদের কান্দাইয়া বন্ধু তুমি চলে গেলে নিশিতে জানতাম যদি আমায় ছেড়ে যাবে বন্ধু ফাঁকি দিয়ে তোমার সঙ্গে প্রেম করতাম না প্রাণে মরতাম না মন দিয়ে তুমি আমার প্রেম শিখাইয়ে প্রাণ কাছে নিয়ে গেছো চলে বন্ধু বিদেশে আমার কান্দায় গো বন্ধু আজকের এই মনজ্ঞ হৈমন্তিক অনুষ্ঠানের
সভাপতি কবি এম ইউনুস ফার্সি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাক্তন সাংসদ আলী ওসমান খান, আজকের অনুষ্ঠানের উদ্বোধক অনুপ্রাস জাতীয় কবি সংগঠনের সভাপতি শেখ শামসুল হক এবং আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি একক কবি কবি শামসুন নাহার উসমান। আমরা তার একগুচ্ছ কবিতা শুনেছি, অত্যন্ত সুন্দরভাবে তিনি আমাদেরকে কবিতা আবৃত্তি করে শুনিয়েছেন। তিনি শুনিয়েছেন তার মনের কথা, তিনি শুনিয়েছেন তার মেয়ের কথা, তিনি শুনিয়েছেন তার মায়ের কথা। কবি, প্রেমের কবি, ভালোবাসার কবি, কবি এই দীর্ঘ বয়সও এসে এখনো মানিকজন দুজনে পাশাপাশি আছেন এবং এখনো দুজনই আমার মনে হয়, দেখলে মনে হয় তারা এখনো প্রেম ভালোবাসায় চৈতন্য। আমি এই সুন্দরী কবিকে এবং কবি পতিকে আমি জানাই আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও প্রীতি। সেই সঙ্গে আপনাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, এইটি একমাত্র কাম্য। এখন অনুমতি দিলে এবার আমি নিজের একটি বিচার এবং সমকালীন সমস্যার একটি নির্ভর। আজকের দেশে আপনারা জানেন, প্রতিদিন পত্রিকা খুললেই খবরের প্রথম পৃষ্ঠায় দেখা যায় যে কোনো না কোনো জায়গায় নারী শিশু নির্যাতিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা, যে এই যে ধর্ষণ, এই ধর্ষণের কিন্তু কোনো মাত্রা নেই। এই ধর্ষণ যে কত জঘন্য হতে পারে এটা মনে হয় সমগ্র বিশ্বে এই যে উদাহরণ পাওয়া যাবে কিনা সেটাও গবেষণার বিষয়। কারণ আমরা কি দেখি, আমরা দেখছি 6 মাসের শিশু তাকেও ছাড়া হচ্ছে না, 2 বছর শিশুকে 12 বছরের নয়। এদেরকে সমাজ থেকে নির্মূল করতে হলে আমাদের যে করণীয় সে বিষয়ে আলোকপাত করে আমি কবিতাটি লিখেছি। কবিতার শিরোনাম লিঙ্গ মুন্ডু কেটে দেওয়ার এখনই সময়। প্রত্যেক জমি যেমন আগাছায় ভরে, তেমনি ধর্ষক আর প্রত্যেক ঘরে ঘরে। এরা তো মানুষ নয়, প্রস্তুত অধম, মানুষের গন্ধ পেলে তার দাঁড়ায় মধু। ধর্ষণের আজ আর কোনো মাত্রা নেই, 2 বছরের শিশু থেকে ঠাকুর বৃদ্ধা, নির্জনতা পেলেই ওরা উপগত হয়। উপযুক্ত কিনা তার ভেদাভেদ নাই, চকলেট, আইসক্রিম, ফুচকা লোভে একান্তে শিশুকে নিয়ে কোলে তুলে নেয়। তারপর তাকে নিয়ে নির্জন ঘরে কিংবা নিভৃতে আড়ালে মুখ চাপা দিয়ে নয় হাত পা বেঁধে অঙ্গ প্রবেশ। অসম্ভবকে সম্ভব করতে অপচেষ্টা করে, শিশুটির অঙ্গ ছেড়ে রক্ত গঙ্গা ঝরে। একসাথে মা কন্যা, ভাইয়ের সঙ্গে বোন, ধর্ষকেরা হৃদয়সায় মেতে ওঠে যখন তখন। 12 বছরের কিশোর থেকে
ছাত্র মাস্টার, স্কুল মাদ্রাসার শিক্ষক থেকে ডাক্তার, সচিব, মেয়েদের গণ্য করে সুলভ পণ্য নয়তো গণিমতের মাল, যেমন ৭১ করেছিল। পরে তাদের একান্ত অসহায়। কেন এত ধর্ষণ, এত কিশোর তরুণ? কারণটা ভাবতে একটু চেষ্টা করো। অ্যান্ড্রয়েড স্মার্টার, আইফোন পেয়ে 12 বছরের কিশোর দেখে ট্রিপলেক্স, নগ্ন ভিডিও, এসব দেখে দেখে মাথা নষ্ট হয়। আরো কতভাবে চলে সামাজিক নৈতিক অবক্ষয়। তাই তো বলি, আর দেরি নয়, দাঁড়াও এবার রুখে, নির্মম গুলি চালাও ধর্ষকের বুকে। সমাজকে শুদ্ধ করতে দূর করো সব বোঝা, ধর্ষকদের করতে হবে লিঙ্গ কেটে খোঁজা, যেমন মোগলরা করেছে। নয়তো মাত্র 2টি বিচি কেটে ফেলে করে ফেলো তাদের আবাল কিংবা খাসি, সারা জীবন ঢুকে মরবে, থাকবে না তার হাসি। মৃত্যুদণ্ড দিতে হবে প্রকাশ্যে জনগণের আদালতে, মাইকিং করে জানাতে হবে সমগ্র বাংলাদেশে। সখানেক শাস্তি দেখলে ধর্ষকদের হবে হুঁশ, ভয়ে ভুলে তারা আর করবে না অবৈধ লিঙ্গ কোথাও পুষ। ধন্যবাদ। ধন্যবাদ কবি আলী মোহাম্মদ লিয়াকত। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি, বক্তব্য চলাকালে অথবা কবিতা পাঠকালে আপনারা অনুগ্রহপূর্বক নীরব থাকবেন। কবি শামসুল নাহার ওসমানকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং উপস্থিত সকলের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। কবি শামসুল নাহার ওসমান কিশোরগঞ্জ জেলার অন্তর্গত কাটাবাড়িয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে 1962 সালে জন্মগ্রহণ করেন। পিতা আব্দুল করিম ভুইয়া, সাবেক লেফটেন্যান্ট কর্নেল, মাতা আফরোজা খানম, স্বামী মোহাম্মদ আলী ওসমান, যিনি এখন তার পাশে বসা আছেন। স্বামী আলী ওসমান বাংলাদেশ জাতীয় সংসদের 2য় এবং 4র্থ সংসদের সম্মানিত সদস্য নির্বাচিত হন। কবি শামসুল নাহার ওসমান তার স্বামীকে রাজনীতিতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রচ্ছন্ন সহযোগিতা করেন। কাজের ফাঁকে ফাঁকে কাব্য রচনা করেন। তার মেধা, চর্চিত মেধা অনেক পত্র পত্রিকায় স্থান পেয়েছে। ছাত্র জীবনেও ছিলেন অনন্য মেধার অধিকারী। তিনি কিশোরগঞ্জ মহিলা কলেজে পড়াশোনা করেন। শামসুল নাহার ওসমানের কবিতার মূল সুর প্রকৃতি, প্রেম, মূলত ভালোবাসা, মাতৃস্নেহ, মমতা, নিসর্গ, এগুলি তার কবিতায় বেশি স্থান পেয়েছে। মানুষের দৈনন্দিন জীবনের ঘটনা প্রবাহ প্রেমের সমন্বয় তার কবিতার মধ্যে আমরা দেখতে পাই। অবসরে কবিতা লিখেই তার সময় কাটে, তার শখ দেশ বিদেশে ঘুরে বেড়ানো। ধন্যবাদ কবি শামসুল নাহার ওসমান। আমরা এখন চলে যাব মুক্ত কবিতা পাঠ অনুষ্ঠানে। প্রথমে আসছেন কবি মণি। কবি মণিকে অনুরোধ করব। যখন সহপাঠীতে ছিলাম, প্রথম যখন কবিতার আসর বাইর শুরু করে, তখন একজন প্রবাসী কবি আফসান আহমেদ ছিলেন, ভাই ছিলেন, তারা আলোচনা করতেছে। তখন আমি বললাম যে ভাই আপনি শুরু করেন, আমি আছি আপনার সাথে। তা বেশ কিছুদিন ওনার সাথে আমি ছিলাম। আমি এখন সাভারে চলে গেছি বাড়ি করে মিরপুর থেকে, যার জন্য আসা হয় নাই। এবার মানে কাছে শুনে আসলাম যে সবার সাথে একটু দেখা করে যাই, এতটুকু। মানে আমি তো আসলে কোনো শিল্পী না, কিন্তু কবি শিল্পীদেরকে আমি খুব বেশি পছন্দ করি, আর তাদের কাছাকাছি থাকতে আমি বেশি পছন্দ করি। রহিলা রে বন্ধু, তার বুকে
আমার কথা নাই কি গো তোমার মনে, আমার কথা নাই কি রে তোমার মনে, করে প্রেম শিখাইয়া মায়া দিয়া রে বন্ধু, পাগল বানাইয়া বন্ধুরে পুরাইয়া মারো প্রেমাগুনে, আমার কথা নাই কি রে তোমার মনে, করে সহিতে না পারি জ্বালা রে বন্ধু, কহিতে না পারি জ্বালা রে, কি যে জ্বালা জ্বলে নিশির দিনে, আমার কথা নাই কি রে তোমার মনে, এখন আমার দারুণ সময় রে বন্ধু, করো জ্বালায় তোমার মনে রে প্রেম বিরোধী আমার কথা নাই কি রে তোমার মনে, তার প্রেমে
আজকে একক কবি শামসুল ওসমান ওনার কবিতা শুনলাম, বিভিন্ন দিক নির্দেশনা, বিভিন্ন আলোচনা এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের জন্য। বর্তমান আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের সামাজিক বেদি যেটা চরম আকারে ধারণ করেছে দর্শন, সেই দর্শন নিয়ে সারা দেশে জাগ্রত মানুষ সেটার প্রতিরোধ আইন করি, সেটা সীমাবদ্ধ থাকলে হবে না, আইনকে বাস্তবায়ন করতে হবে, আইন প্রয়োগ করতে হবে, প্রত্যেকটা দর্শকের যেন ফাঁসি হয় সে আশা ব্যক্ত করছি। আজকের আমি আমার আলোচনায় শুরুতেই যিনি সঞ্চালনে আছেন আমাদের মনিরুজ্জামান মনির ভাই, আলোচনাটা লোক আমরা অনেক আলোচনায় সবাইকে যতটুকু পারি কবি নজরুল স্মৃতি সাহিত্য সংসদে এটা একটা সরকারি চুয়াডাঙ্গায় যে কবিতাটা আমার একটা নজরুল সাহিত্য ইয়েতে যে কবিতাটা ছাপা হয়েছিল, আমি যে কবিতাটার জন্য ওখানে সরকারিভাবে একটা পুরস্কার লাভ করেছি, উত্তরীয় দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে, সেই কবিতাটা আপনাদেরকে আমি পাঠ করে শোনাচ্ছি। নজরুল বাংলার জাতীয় কবি ছিলেন। 1972 সালে জাতির পিতা বঙ্গবন্ধু আজীবনের জন্য বাংলায় নিয়ে আসে। বঙ্গবন্ধু নজরুলকে অনেক সম্মান করতেন, ভালোবাসতেন, তার কর্মের সকল সৃষ্টিকে বঙ্গবন্ধু বাংলা ভাষার জন্য জীবন দিতে পারতেন। নজরুল বাংলার সাম্যের কবি ছিলেন, বহু বাধা বিপত্তি পার করে দেশের জন্য কাজ করেছেন। নজরুল মানুষের কবি ছিলেন, সমাজ সংসারে দেশকে নিয়ে আজীবন লড়াই করে গেছেন। নজরুল বাংলার দুঃখ মেয়ে ছিলেন। 1899 সালে চুরুলিয়ায় গরিব পরিবারে এই সৃষ্টিশীল মানুষটি জন্মগ্রহণ করেন। নজরুল বিদ্রোহী কবি ছিলেন, অন্যায়ের প্রতিবাদ করে তার সৃষ্টি বুঝিয়ে দিয়েছেন। নজরুল বাঙালি রেজিমেন্ট সৈনিক ছিলেন, দেশ মাতৃকায় ভালোবেসে অস্ত্র হাতে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন। নজরুল প্রতিবাদী সাংবাদিক ছিলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন করে রাজনৈতিকভাবে অধিকার আদায় করেছেন। নজরুল বিশ্ব মানবতার কবি ছিলেন, দেশের মানুষের দুঃখ কষ্ট ভালোবেসে জীবনকে দান করেছেন। নজরুল বিপ্লবী বিশ্বাসী কবি ছিলেন, অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রামকে প্রাধান্য দিয়েছিলেন। নজরুল গানের পাখি বুলবুল ছিলেন, ভারতবর্ষে এখানে সেখানে নিজের গান প্রচুর গেয়েছেন। নজরুল বিশ্বের প্রেমের কবি ছিলেন, উনি প্রেম দিয়েছেন, প্রেম পেয়েছেন, তবু অতৃপ্ত আত্মা রয়ে গেছেন। কবি নজরুল বাংলার মানুষকে কাঁদিয়েছেন। 1976 সালে সৃষ্টির দুনিয়া থেকে নির্বাসিত হয়ে বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে ঘুমিয়ে আছে। ধন্যবাদ সবাইকে। আপনারা আলোচনা এবং কবিতা 2 মিনিটের মতো অনুগ্রহ করুন। অত্যন্ত প্রিয় সঞ্চালক, আমরা সবাই আজকের অনুষ্ঠানটি সত্যি সত্যি দেখতে দেখতে কিন্তু কবি শামসুল নাহার ওসমান, তার সাথে রয়েছেন সুযোগ্য স্বামী বলবো না, ওনার মানে সবচেয়ে প্রিয় মানুষটি, যিনি সবসময় অনুপ্রেরণা দিয়ে আসছেন, না হলে এভাবে বসে থাকতে পারতেন না। আমি শ্রদ্ধার সাথে বলছি, তিনি যতদিন পাশে থাকবেন আমার মনে হয় এভাবেই অনেক সুন্দর করে লিখে যাবেন। তিনি পরিবারকেই অনেক বেশি করে তুলে ধরেছেন, খুব ভালো লেগেছে, কারণ ভালোবাসা থেকেই এটা সম্ভব। তবে আমি কবিকে একটি কথা অনুরোধ করতেই পারি, পরিবার নয়, শুধু পরিবার নয়, সমাজ, রাষ্ট্র এবং পারিপার্শ্বিক যেই বিষয়গুলো উঠে আসছে এখন, এগুলো
কবির কলমে উঠে আসবে, আমরা সেটা প্রত্যাশা করতেই পারি, তাই তো? একটু আগেই দেখেছেন যে কবির সপরিবার কিন্তু এখানে আছেন, শুধু যে স্বামী তা কিন্তু নয়, সবাই ছেলেমেয়েরা রয়েছেন। এটা কিন্তু আসলে যিনি ডাকলেই আমরা মানে ওনাকে পাই, এত ব্যস্ত মানুষ, ডাকলেই তাকে আমরা পাই। এখানে যারা রয়েছেন সামনে সবাই কিন্তু খুবই প্রিয়তমা। তোমাকে কেউ আকাশ দিলে সূর্য দেব আমি, বৃষ্টি দিলে বৃক্ষ দেব হীরের চেয়ে দামি, নদী দিলে নৌকো দেব সবচেয়ে দ্রুতগামী। ভেবো না প্রিয়তমা, ঝাড়বাতি কেউ জ্বালিয়ে দিলে তারার আলোয় ভরিয়ে দেব পথ, নলক দিলে বানিয়ে দেব রংধনুরই নথ। কেউ যদি দেয় মল, আমি দেব স্রোতের ছলাচ্ছল, সোনায় বাঁধা গ্রন্থ দিলে প্রতিশ্রুতি ঠাসা, আমি দেব বর্ণমালা আমার মাতৃভাষা। কেউ যদি দেয় বিশ্বজোড়া বাড়ি, আমি তো দেব মাত্র দশা লজ্জা ঢাকার শাড়ি। আমি শুধু অনুরোধ করব আজকে যারা রয়েছেন পুরুষ কবিরা, তারা যেন ওই শাড়িটা না খুলে দয়া করে পরাতে পারে সেরকম একটা মানসিকতা রয়েছে। ছড়াকার হারুনর রশিদ। এখন যেদিকেই তাকাই শুধু আগাছার দর্শন, আগাছায় করিয়া চলেছে ফসলকে ধর্ষণ। সম্মানিত সুধী, শুভ সন্ধ্যা। নিরস চিত্তে মলিন বদনে খুঁজিয়া ফিরি রস, তাই তো মনের মাঝে রাখি আনন্দ। কবিতা বলছি না, ছড়া বলছি না, বলছি কথার ছন্দ। আজ আমার ছন্দের শিরোনাম করোনার ছন্দ কথা। হঠাৎ যেন বাজলো ডঙ্কা, সবার মনে জাগলো শঙ্কা। বলল কারো হাত ধরো না, রোগ এসেছে নামকরণ। চমকে উঠলো নাম শুনিয়া, কেঁপে উঠলো সারা দুনিয়া। চায়না থেকে নানা দেশে করোনা ঘুরে বেড়ায় রাজার বেশে। রাজ্য জুড়ে ঘোষণা যে হয়, করোনা রোগ করো যে ভয়। বাঁচতে হলে করো সন্ধি, সবাই হও ঘরবন্দি। এই শুনিয়া প্রচার চলে, মুখে মুখে যায় বলে, যার হয়েছে করোনা, যার হয়েছে রোগ করোনা, তাকে তোমরা কেউ ধরো না। উপায় আরো লয় খুঁজিয়া, হাত ধুয়ে নেয় সাবান দিয়া। কাছে থেকে দূরে সরিয়া সবাই চলে মাস্ক পরিয়া। শহর বন্দর নগর টাউন করে দেয় সব লকডাউন। পুলিশ দেখায় আটঘাট, বন্ধ হয়ে যায় দোকানপাট। তবে হম্পি তম্পি যতই করে, করোনা ঢুকে যায় রাজার ঘরে। হায় রে করোনা আজব চিজ, হাসি দিলে সরাই বীজ। করোনা যত ঘটায় কাণ্ড, সুখের ঘরে লন্ড ভণ্ড। একের হলে অন্যের ডরে, দুজন থাকে দুই ঘরে। রাজাই করে আজব ফন্দি, করোনা রোগ করবে বন্দি। প্রজারা উঠুক যতই কান দিয়া, রাস্তায় দিল বাঁশবান দিয়া। রোগ নিয়ে চলে কার সাজি, মৃত্যুর সাথে জীবন বাজে। ভাগ্যে জোরে বেঁচে গেলে নতুন করে জীবন পেলে। সেই করোনাকে করে পুঁজি, হারামির দল করে রুজি। দেয় না কেউ সঠিক সাপোর্ট, হাতে ধরায় ভুয়া রিপোর্ট। গণের যখন উল্টে গেল, জমাসিয়া হাজির হলো। হাতে নাতে পড়লো ধরা, র্যাপ পড়ালো হাতে করা। কেসু খুঁড়তে বেরোলো সাপ, প্রজারা কয় বাপরে বাপ। এই যদি হয় দেশের হাল, দেখছি রে ভাই সবাই বাঁচাও। সোনার বাংলার মানুষ যে কই, সবার মুখে কথার যে কই। কথায় কথায় সাধু সাজে, আসলে ওরা ভণ্ড বাজে। কে আছো ভাই হাল ধরো, সোনার বাংলা রক্ষা করো। কবিগুরু সোনার বাংলায় আজ আমরা বড়ই অসহায়। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি আমাদের আজকের অধ্যকার সভার প্রধান অতিথি, আমার প্রিয় মানুষ, আমার গুরু জনাব আলী উসমান খান, পার্লামেন্ট মেম্বার। গুরুর কাছে আমার একটা দাবি, সেই দাবিটা দীর্ঘদিন যাবত লালন করতেছি, আজকে সেটা প্রকাশ করার চেষ্টা করতেছি আমি। সেটা হলো, আমি জানি আপনার মানবিক মানুষ, অনেক জ্ঞানী মানুষ, অনেক গুণী মানুষ, অনেক সজ্জন মানুষ, অনেক বিজ্ঞ মানুষ। তারপরেও এত
এত কিছু পর রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের ঘনিষ্ঠ বন্ধু। হাততালি দেন সবাই। আপনি মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের ঘনিষ্ঠ বন্ধু, তুমি সম্পর্ক। আমার এই কবিরা, এই গীতিকার, এই সুরকার, এই কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী যারা আছে আমরা এরই সবচেয়ে বঞ্চিত, এরই সবচেয়ে বঞ্চিত। আমি দেখছি, কাউকে খাটো করবো না, সকল পেশাকে সম্মান করি। আমি দেখছি মেথড পট্টিও আছে, মেথড পট্টিও আছে। সরকারি কর্মচারী যারা যারা গাড়ি মানে চালক, তাদেরও ইয়ে আছে, থাকার বাসস্থান আছে। যারা উচ্চমান সহকারী, নিম্নমান সহকারী, যারা যেই পর্যায়ে সেই পর্যায়ে তাদের থাকার ব্যবস্থা আছে। সর্বোপরি যারা মেথডেরও মেথড পট্টি আছে। এই কবি, গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, সাধু মহাজন, তাদের কোনো বাসস্থান নেই। কাজেই আমি অত্যন্ত বিনয়ের সাথে, সময় খুবই কম, ওই যে আমার কবি আছে, কবি সে প্রায় বলে সময় বড় কম, সেই সময় বড় কম থেকে আমার লেখাগুলো বেশি। বোলাতে 72 দিন আটকা পড়ছিলাম। এই 72 দিনে আমার গান লেখা, গান সুর করা, গানের ঘোষণার কাছে সময় বড় কম। তো আপনার কাছে বলি, আপনার বয়স হয়েছে, আমাদেরও বয়স হয়েছে, আমার কবিদেরও বয়স হয়েছে, রাষ্ট্রপতি আব্দুল হামিদেরও বয়স হয়েছে। কাজেই সবার বয়স এখন কম, মানে বেশি হয়তো বয়স, সময় ফেরার সময় কমে গেছে। তা আমি বলবো আপনার সাথে এইভাবে বলবো আপনাকে, যে আপনি হয় আমাদেরকে নিয়ে একটা বড় প্রোগ্রাম করবো আমরা, হ্যাঁ, যেখানে রাষ্ট্রপতি আসতে পারে সেখানে আমরা বসবো, সেখানে আমাকে তাকে আমরা গান শোনাবো, তাকে আমরা কবিতা শোনাবো, তার গল্প শোনাবো, তাকে আমরা যেভাবে মনোরঞ্জন করব। অথবা যদি তার সময় না হয়, আপনার নেতৃত্বে আমাদের 10 সদস্য বিশিষ্ট একটা কমিটি আমরা রাষ্ট্রপতির সাথে দেখা করে বলবো যে ভাই, আপনি অনেক ভালো মানুষ, এই কাজটুকু করে যান, এই কাজটুকু করে না করে আপনি রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন না। এবং আমি জানি মহামান্য রাষ্ট্রপতি বলা মাত্রই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাকে না করবেন না, আছে বলবেন আর না করবেন না। কাজে এটুকু কাজ আমাদের জন্য করে দেন, এইটুকু দাবি থাকলো। আর গুরু সম্বন্ধে, গুরু কিন্তু পীর বংশের লোক, জনাব আলী উসমান খান পীর বংশের লোক। উনি কিন্তু রিয়েলি একজন পীর, কিন্তু পীর সাজানা। উনি কিন্তু রিয়েলি একজন মানবিক ভাবে একজন পীর মানুষ। তার স্ত্রী শামসুন্নাহার ওসমান অনেক মানবিক মানুষ। আমি কখনো গেলে পাকঘরও খাই, ডাইনিং টেবিলও খাই, সব জায়গায় আমি খাই। আমি শুধু খাইয়ে গেলাম, খাওয়াইতে পারি, আমি খাওয়াইতে পারি না। আজকের এই প্রোগ্রামের যাবতীয় খরচ মেজরিটি সে বহন করছে। আজকের প্রোগ্রামের মেজরিটি বহন করছে। নির্লজ্জের মতন বলছি যে আপা মাইকের খরচও দেওয়া লাগতো, ইদানি যন্ত্রশিল্পের খরচ দেওয়া লাগতো, খাওয়ার খরচও দেওয়া লাগতো। আপা বলছে ঠিক আছে, চালাইয়া যান। তা তো জানটা আমার বাঁচলো। আর খুবই ভালো মানুষ। এবং তার কবিতা, আপার কবিতা, শামসুন্নাহার ওসমানের কবিতা সম্বন্ধে একটু বলি। তার কবিতার ভিতরে রোমান্টিকতা আছে, তার কবিতা রোমান্টিকতা আছে। এবং কবিতা অত্যন্ত প্রাঞ্জল কবিতা। তার কবিতা মায়ের কথা আছে, বোনের কথা আছে, পরিবারের কথা আছে, সমাজের কথা আছে। তার কবিতা সবে আছে। সে একজন পরিপূর্ণ কবি, একজন জাত কবি। আমি তার এই কবির উত্তরোত্তর সাফল্য কামনা করি। এবং এই দম্পতিকে আরেকটা দৃষ্টি রাখি, আজকে তাদের বিবাহ বার্ষিকীও বটে। হাততালি ধরে আজকে এই কবি দম্পতির বিবাহ বার্ষিকীও বটে। এই কবি 2 ছেলে আসছে, তাদেরকে আমার আসতে বলবো, আস্তে বলবো। কবির 2 ছেলে, কবি দম্পতির এবং আমার গুরুর 2 ছেলে, এই যে আমাদের সামনে এরা 2 ছেলে 2 রত্ন, খুবই ভালো মেয়ে থাকে আমেরিকাতে। মেয়ে অনেক বড় চাকরি করে, খুবই ভালো একটা ফ্যামিলি, খুবই একটা মনের মতন ফ্যামিলি, কিছু বলার মতন ফ্যামিলি। আমি তো ভালো করে বুঝিয়ে বলতে পারি না, গুরু নিজ থেকে বুঝতে পারে যে ফার্সি কি বলতে চায়। আমি যাই হোক, এই কথা বলে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। এখন আমাদের মাঝে আমাদের ডাক্তার GM শাহজাহান কিছু বলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কবি সংগঠক অনুপ্রাস জাতীয় অনুপ্রাসের কর্তৃক আয়োজিত একক কবিতা পাঠ অনুষ্ঠান। শামসুন্নাহার খালাম্মাকে আমি মায়ের মতো জানি।
খুবই ভালোবাসি খালাম্মাকে। খালাম্মা আমাকে অনেক আদর করে। খালাম্মার কথা শুনে আমার শ্রদ্ধেয় স্যার আমাকে বলেছে যে খালাম্মার অনুষ্ঠান, তার মধ্যে খালাম্মার অনুষ্ঠান অবশ্যই নিয়ে আসবে। খালাম্মার সাথে আমার অনেক আগেও দেখা হয়েছে, আমাকে চিনে, আমাকে স্নেহ করে। এবং খালাম্মার বেশ কয়েকটি লেখা আছে। সুখ দর্শন, এক নজরে একটি চাওয়া, এক জনমের একটি চাওয়া, স্বপ্নের নায়িকা, ভালোবাসার ঘর বসতি, মন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েও উনি লিখেছেন। এটি নিয়ে সহসায় কেউ লিখতে চায় না বা লিখতে পারেও না, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বিষয়। তো আজকের সবার সম্মানিত সভাপতি, আজকে হ্যাপি অ্যানিভার্সারি বলে নিয়ে আগে, যেহেতু আজকে তাদের বিবাহ বার্ষিকী, দুজনই আছেন মাননীয় সংসদ প্রধান অতিথি, আজকের মাননীয় সংসদ আলী উসমান খান এমপি, আজকের অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, আপনার উদ্বোধক আছেন শামসুল হক, শেখ শামসুল হক সাহেব, আর সভাপতিত্ব করছেন বিশিষ্ট আপনার কবি সাহিত্যিক, আপনার সুরকার, গীতিকার, অনেক গুণে গুণান্বিত আমার শ্রদ্ধাভাজন শিক্ষক কবি ইউনুস ফাকসি, শামসুন্নাহার ওসমান রনিত আসছেন, আপনারা জানেন। আজকের প্রধান আলোচক আমাদের অত্যন্ত সম্মানিত বড় ভাই জাকির হোসেন রাজু, চলচ্চিত্র পরিচালক, বিশেষ অতিথি মোস্তফা আলম খান রাজন, পিডি ইসলামী ফাউন্ডেশন স্বরচিত এই কবিতা পাঠ অনুষ্ঠানের আজকে আলোচনায় উপস্থিত থাকবেন কবি আব্দুল হাই মোল্লা, বিশিষ্ট ইতিহাসবিদ কমরেড ফারুক, কবি আরিফা রুবি, কবি মনিরুজ্জামান, কবি এমআই চৌধুরী, কবি নাজমা আক্তার, কবি নুরুল হক, নুরুল হালিম, কাজী হামায়েত, কবি আতাউল ইসলাম সবুজ, কবি মাহবুবা। সকালের উপস্থিতি আজকে অত্যন্ত প্রাণবন্ত করেছে। খালাম্মার লেখার ভিতরে সকল কিছু ফুটে উঠেছে। তো আমি শুধু যে কথাটা একাধিক কবি সাহিত্যিক তুলে ধরেছেন, আমাদের যে ধর্ষণ যেটি মহামারী আকার ধারণ করেছে, এখানে ছোট শিশুরা রয়েছে, আমার মায়েরা রয়েছে, বোনেরা রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসলে আমরা প্রস্তুত থাকি না, খুবই অপ্রস্তুত হয়ে যাই। তারপরেও আমাদের অধিকাংশ কবি সাহিত্যিকরা এই বিষয়টাকেই তুলে ধরেছে। কেন তুলে ধরেছে? আসলে এটি একটি সমস্যা, এটি একটি জাতীয় সমস্যা, এটি একটি জটিল সমস্যা। যেহেতু এই সমস্যাটা আমাদের প্রতিনিয়ত হচ্ছে, গেছেকাল মাননীয় জেলা প্রশাসক মাহতাব সাহেব ছিলেন, আমি সেখানে দীর্ঘক্ষণ বক্তব্য দিয়েছি ওনার সামনে। আমি ডিসি সাহেবকে বলেছি যে আপনারা যে সেমিনার করেন, এই যে সেমিনার করতেছেন, এই সেমিনার যথেষ্ট নয়। আপনি স্কুলে কলেজে মাঠে সেমিনার করবেন, এখানে এই সেমিনার যথেষ্ট নয়। সেমিনার করতে হবে তৃণমূল পর্যায় থেকে, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কাউন্সিলিং করতে হবে, প্রত্যেকটা লোককে বুঝাতে হবে কেন সে নারী ধর্ষণ বা নারী নির্যাতন করবে না, এই জন্য তাকে বুঝাতে হবে। আপনার গ্রাম বাংলায় হাজার হাজার লক্ষ লক্ষ মেয়েরা নির্বৃত্তে নানান ভাবে নির্যাতিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে। এক জায়গায় যে বিচার দিবে, সেই বিচার দেওয়ার জায়গাও তাদের নাই, কারণ যে অপকর্ম করে সে অত্যন্ত প্রভাবশালী, কিন্তু এই কষ্ট তার বুকেই থেকে যায়। মনে ইনজাস্টিস হয়, যাকে বলা হয় অন্যায় বিচার, এভাবেই চলছে। আমরা চাই এটি একেবারে নির্মূল করতে হলে কাউকে মেরে কেটে কখনোই কোনো সমস্যার সমাধান হয় না। আমি মনে করি এগুলি কাউন্সিলিং এর প্রয়োজন, এগুলি বোঝাতে হবে। যারা জানে না, যারা লেখাপড়া জানে না, অশিক্ষিত মূর্খ লোকের পরিসংখ্যান অনেক বেশি, যারা নির্যাতন করে। কিন্তু এখন ইদানিং দেখা যাচ্ছে কিছু কিছু শিক্ষিত লোকের উপস্থিতি দেখা যাচ্ছে, তারা জোর জুলুম অত্যাচার করে ধর্ষণ করছে। আমি মনে করি যে মূর্খ
অশিক্ষিত যেই লোক লেখা জানে না সে কোনোদিন দর্শন করে নাই, আর একজন শিক্ষিত লোক হয়ে সে দর্শন করে। আমি মনে করি মূর্খ লোকটি ওই শিক্ষিত লোকের চেয়ে আরো অনেক বেশি শিক্ষিত। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, আমরা সচেতন মহল, সচেতন আজকে নাগরিকরা আমরা এখানে বসে আছি, সবই কবি এবং সাহিত্যিক। তাদের লেখার মাধ্যমে একটি জাতির গঠন পরিবর্তন হয়, একটা জাতির মনোবল পরিবর্তন হয়, ক্রিয়া এবং সংস্কৃতি মানব উন্নয়নের প্রেরণা যোগায়, একটি উন্নত জীবনযাপন করতে একটা মানুষকে কালচার শিখায়। আমরা এমন একটি স্থানে রয়েছি, আমাদের কাছ থেকে এই ধরনের স্লোগান হওয়া উচিত যে আমরা আগামীতে কোনো দর্শন দেখতে চাই না, আমরা শুনতে চাই না কোনো মা বোনের ইজ্জত লুণ্ঠিত হয়েছে, কোনো মা বোন বিপদে পড়েছে, কাউকে জোর করে ধর্ষণ করেছে। আমরা এই ধরনের সংবাদের হেডলাইন চাই না। আর আমি গেছিকাল মাননীয় ডিসি সাহেবকে আমি বলেছি যে সংবাদ হবে, কিন্তু সেটা আপনারা সে কোন পার্টির এই সংবাদ হবে না। কারণ কোন পার্টির যদি বলা হয় সেই পার্টির সব লোক তাকে সমর্থন করে। এখন বলে দিল অমুক পার্টির একজন লোক দর্শন করেছে, সারা বাংলাদেশে ওই পার্টির কয়েক কোটি কর্মী আছে, মনে মনে তারা তাকে সমর্থন করে। আমাদের পার্টির কথা বলছে, যাই হোক দেখি তারা কোনোভাবে সেভ করা যায় কিনা। তাহলে কোটি কোটি লোকের সমর্থন সেখানে পেয়ে যায়। আমি ডিসি সাহেবকে গেছে কাল বলেছি এই কথা যে এটা ঠিক না। আমি এই সংবাদ কর্মীও, আমি আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় সংসদ এখানে উপস্থিত রয়েছেন আলী উসমান খান, ওনার মাধ্যমে আমি বলতে চাই যে সাংবাদিকরা সংবাদ করবে, কিন্তু কোন পার্টি এটা লিখবে না, লিখবে তার বাবার নাম, লিখবে তার মায়ের নাম, তাহলে সে কোনো সমর্থন পাবে না। তখন তাকে গ্রেপ্তার করতে সুবিধা হবে, তাকে গ্রেপ্তার করতে তখন ঊর্ধ্বতর কোনো কর্মকর্তার অনুমোদন লাগবে না, কারণ তাকে সহসা আইনের আওতায় আনা যাবে। আর যেটা হয় সেটা হচ্ছে এই যে মামলাগুলি, নারী নির্যাতন মামলা, এই মামলাগুলি কিন্তু বিচার হয় না তা না, কিন্তু দীর্ঘ সময় লেগে যায়। একটা বিচার হইতে 10, 11, 12, 15 এমনকি 20 বছর লেগে যায়। 20 বছর পর একটা মামলার বিচার হইলে যেভাবে আসামি বিপদগ্রস্ত হয়, আসামিও বিপদে থাকে, বাদীও বিপদে থাকে, বিবাদীও বিপদে থাকে, যার জন্য 30 দিন সময় পেতে পারে এবং উচ্চ আদালত করার জন্য 30 দিন সময় পেতে পারে এবং মার্চির জন্য মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার জন্য 510 দিন সময় পেতে পারে। এই সময়ের মধ্যে যদি তাদের বিচার সম্পন্ন করা যায়, তাদেরকে ফাঁসির আওতায় আনা যায়, তাহলে কোন রকম ভাবে আর দর্শন এদেশে হবে না। ইনশাআল্লাহ দর্শন আর বৃদ্ধি পাবে না। আমাদের মা বোন ছেলেরা নিরাপদে বসবাস করবে, কেউ তাদের দিকে কুদৃষ্টিতে তাকাতে পারবে না। আর কুদৃষ্টিতে তাকালে আমাদের সকলের সম্মিলিতভাবে তাকে, যেভাবে আমরা সামাজিক আন্দোলন করছি সেভাবে এই আন্দোলন আরো কয়েক গুণ বৃদ্ধি করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বলেছেন যে সামাজিক আন্দোলনের মাধ্যমে আপনারা যে কোনো অপরাধ নির্মূল করতে পারবেন। মনে রাখবেন, আন্দোলনের একটা গতি এবং ধারাবাহিকতা থাকতে হবে, বিচ্ছিন্নভাবে নয়, সমষ্টিগতভাবে একটি আন্দোলন যদি আপনারা করেন নিশ্চয়ই আপনারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবেন। আপনাদের আর ধৈর্য চুক্তি না ঘটিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।